সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ফের ৭০ জনকে পুশিন হাতীবান্ধায় বাধার মুখে বিএসএফ এর চেষ্টা পণ্ড। ভারতের আচরণকে অমানবিক বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। নরসিংদীর বেলাবতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত এক, ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘাত, আহত অর্ধশতাধিক। তীব্র দাবদাহে সারা দেশে জনজীবনে হাঁসফাঁস, বিপাকে খেটে খাওয়া মানুষ। রোববার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। 3 দিন অ্যাটলিস্ট আরও থাকবে তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে। মানিকগঞ্জের ঘিওরে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৩৫ কোটি টাকার কালীগঙ্গা সেতু, ক্ষুব্ধ দুপারের বাসিন্দারা। নদী ভাঙ্গা মানুষ আমরা যাতায়াত করা হয় না, দুই পারে সংযোগ সড়কের জন্য যাতায়াত সঠিকভাবে করতে পারতেছি না। পাবলিকের জনগণ এটার নাম দিয়েছে এতিম ব্রিজ। ঈদের ছুটিতে টাঙ্গুয়ার হাওয়ারে পর্যটকের ঢল, প্লাস্টিকের বোতল উচ্ছিষ্টে সয়লাব আশপাশের এলাকা। পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আছি আমি জান্নাতুল কলি। শিরোনাম দেখছিলেন। আবারও সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ। সিলেট সুনামগঞ্জ ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ৭৭ জনকে এপারে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে হাতীবান্ধায় বাধার মুখে পণ্ড হয়েছে বিএসএফ এর পুশিনের চেষ্টা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বাংলাদেশি নাগরিকদের প্রপার চ্যানেলে পাঠানো হলে ফেরত নেওয়া হবে। বর্তমানে বিএসএফ এর পুশিনের বিষয়ে হাইকমিশনকে চিঠি পাঠানো হয়েছে। চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। রাতের আধারে অস্ত্রের মুখে এদের সবাইকে সীমান্তের এপারে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের মোকামপুঞ্জি, মিনাটিলা সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে একে একে ৭০ জনকে পুশিন করে বিএসএফ। এরপর তাদের আটক করে বিজিবি। হাতে তো আমাদেরকে নিয়ে আসলো, নিয়ে অন্ধকারে কিছু তো দেখা যাচ্ছে না, বলতেছে এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও এখান থেকে, আর মানে উল্টো আসার চেষ্টা করো না। ওখান থেকে যদি তোমাদেরকে কেউ ধাওয়াও দেয়, উল্টো আসার চেষ্টা করো না, না এখানে আসলে ডাইরেক্ট শুট করে দেবো তোমাদেরকে। শিলিগুড়ি থাকিয়া এদিক পাঠিয়ে দিয়েছে 10-এর মধ্যে বিএসএফ এর দ্বারা। বিএসএফ কাল রাত পার করে দিছে। তখন বাজে 3টে মোটামুটি রাতের 3টার সময় আমাদেরকে বললো যে এখন তোমরা এদিকে চলে যাও বাংলাদেশ। বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে 43 জন কুড়িগ্রাম ও বাকি 27 জন লালমনিরহাটের বাসিন্দা। পরে আদালতের মাধ্যমে তাদের সেফ হোমে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আমরা তাদের অভিভাবকত্ব নিশ্চিত করতে পারি নাই। পাশাপাশি হচ্ছে স্থানীয়ভাবে যাচাই বাছাই চলতেছে। এদেরকে প্রাথমিকভাবে আমরা সেফ হোমে প্রেরণ করেছি। লালমনিরহাটের ঝালঙ্গি সীমান্ত দিয়েও 7 জনকে এপারে ঠেলে দিয়েছে বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়েছে বিজিবি। এর আগে হাতীবান্ধা সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা পণ্ড হয়। 5 জন এদিকে বলে ঢুকছিল, তারপর ঢুকের পর আমাদের এদিকের বিডিআর নিয়ে এসে এদিকে ঢুকে দিছে। রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে। এখন বাংলাদেশ ঢুকতেছে, বাংলাদেশের জনগণ বিজেপি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। ভারত যেভাবে পুশিন করছে তাকে অমানবিক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে হাইওয়ে, থানা ও ব্যারাক পরিদর্শন শেষে তিনি জানান, এই বিষয়ে হাইকমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে
এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদের মধ্যে নরসিংদীতে প্রাণ গেছে একজনের। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয় বেলাবো বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে গতকাল চরবেলাবো এবং মাটিয়াল পাড়ায় দুই যুবকের মধ্যে মোটরসাইকেল এবং ইজি বাইক সাইট দেয়া নেয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারামারিতে জড়ায় তারা। আর এরই জেরে আজ সকালে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাবার বুলেট এবং টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। শান্ত হয় পরিস্থিতি। সংঘর্ষে আহত হয় পুলিশ সহ অন্তত 20 জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় গুরুতর আহত সাইফুল মিয়া নামের এক যুবকের। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। সকাল থেকে দুপুর পর্যন্ত পাকশিমুল গ্রামে সরাইল আরওয়াইল সড়কের দফায় দফায় চলে সংঘর্ষ এবং সড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন গ্রামের নুরুল আমিন এবং রাজীবের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূর্যের প্রখরতায় হাঁসফাঁস সারা দেশের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। খরতাপে ছন্দপতন ঘটেছে জনজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, তবে রোববার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরপরই নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। গত 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি। বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বেকায়দা গরম, কাম হরে বসলে গরম, দম লেবে আসলে গরম, কাম হরে খাওয়া খুব কঠিন। এত পরিমাণে গরম পড়ছে, মানে রোডে দাঁড়ায় নিয়ে যাচ্ছে না, রোডে যে হিট উঠে ডাইরেক্ট বুকি লাগছে। আগামী 3 দিন অ্যাটলিস্ট আরও থাকবে তাপ প্রবাহটা। এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে। ধীরে ধীরে রাজধানীতে আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। যাত্রাপথের ঝক্কি কমাতে অনেকেই 2 দিন হাতে রেখেই ঢাকায় প্রবেশ করছেন। ছিল না অতিরিক্ত ভাড়া কিংবা যানজটের বিষয়ে তেমন কোনো অভিযোগ। তবে ঈদের 6ষ্ঠ দিনেও রেলপথে ছিল ঘরমুখ মানুষের চাপ। ঈদের আগেই রাজধানীর অধিকাংশ মানুষ নগর ছেড়ে বাড়ির পথে পা বাড়ান। এমনটি ধারণা থাকলেও টানা ছুটির কারণে এবার এই সংস্কৃতির কিছুটা পরিবর্তন হয়েছে চলতি বছর। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখ মানুষের চাপ। কেউ ব্যবসায়িক কারণে বাড়ি যেতে পারেননি, কেউ বা শ্বশুর বাড়িতে ঈদ করেছেন, এবার যাচ্ছেন নিজ বাড়িতে। বড় ভাইয়ের বাসা আবার পূর্ব গোরান, তো ওখান থেকে সকালবেলা আসছি, বাড়ি চলে যাবো আর কি, বেড়ানো শেষ। ঈদে বাসায় যাই নাই, এখানে ঈদ করছি, এই জন্য বাসায় যাইতেছি আর কি। ঈদ ঢাকাতেই করি। ঈদের শেষে দেখা যায় যখন নানু নানা বেঁচে ছিল তখন যাওয়া হতো, এখন অতটা যাওয়া হয় না, কিন্তু এখন কাজের সুবাদে যেতে হচ্ছে। ঘরমুখ মানুষের চাপের পাশাপাশি ফিরতি যাত্রার চাপও ছিল রেল স্টেশনে। চট্টগ্রাম, সিলেট কিংবা রংপুর থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীর চাপ ছিল লক্ষ্য করার মতো। শিডিউল বিপর্যয় না থাকার পাশাপাশি টিকিট কালোবাজারি না হওয়ায় ট্রেন যাত্রীদের জন্য ঈদ যাত্রা ছিল সুখকর। ঈদের যাত্রা খুবই ভালো হয়েছে, যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, খুবই আরামে বসে আসছি, কোনো সমস্যা নাই। আমরা নরসিংদী থেকে ঢাকা আসছি, এখন আমরা শরীয়তপুর যাবো। আবার ভাড়ার যে একটা বিষয়, অন্যান্য ঈদে মানে ডাবলের চাইতেও ডাবল ভাড়া লাগছিল, তো ওই দিক থেকে আমরা দেখতেছি মানে অনেকটা কম ভাড়া হয়েছে আর কি। না, সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। বাসের ভাড়াটা একটু বেশি নিচ্ছে, ট্রেনের ভাড়া তো ঠিক আছে। রেলপথের মতো কিছুটা যাত্রীর চাপ ছিল সড়ক পথেও। চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী রুটের বাসগুলো যাত্রী বোঝাই অবস্থায় সকাল থেকেই ঢাকায় আসতে শুরু করে। যানজট না থাকায় স্বস্তিতেই রাজধানীতে ফিরতে পেরেছেন বলে জানান বাস যাত্রীরা। অনেক কিছু করেছি, ওখানে গিয়ে আমরা অনেকগুলো পার্কে গিয়েছি, গার্ডেনে গিয়েছি, অনেক জায়গায় এসে গিয়েছি, অনেক মজাই হয়েছে। না, ভাড়া কোনো বাড়তি ভাড়া পাইনি, সবসময় কাউন্টারের যেটা টিকিট ওদের যে রেট থাকে সেই রেটে ভাড়া নিয়েছে সবসময়। আমাদের নির্দিষ্ট ভাড়া থেকে যাওয়ার সময় 100 টাকা বেশি নিয়েছে আমাদের থেকে। আজকে
আজকে আসার সময় 50 টাকা বেশি। মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই ঈদ সমাপ্ত হয়েছে। হয়তো একদিন রবিবার থেকে আল্লাহর মেহেরবানিতে আবার আগের মতো ঢাকার শহরের চিত্র আমরা দেখতে পাবো। তবে সায়েদাবাদ বাস টার্মিনালের সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল মহাখালী বাস টার্মিনালে। ফিরতি যাত্রা কিংবা ঘরমুখ মানুষের কোনো চাপই লক্ষ্য করা যায়নি এখানে। কাউন্টার মালিকরা জানান, রাজধানীমুখী মানুষের সবথেকে বেশি ভিড় থাকবে শুক্র ও শনিবার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, চাইলেই যে কোনো সময় তিনি দেশে ফেরত আসতে পারবেন। গাজীপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দ্রুতই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসে নেতাকর্মীদের সাথে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, এমনটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। দুপুরে গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় ডাক্তার জাহিদ বলেন, গণতন্ত্র নিয়ে যেই ধোঁয়াশা, শঙ্কা এবং নির্বাচন নিয়ে যেটুকু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সাক্ষাতের পর দূর হবে। দ্রুতই জনগণের অধিকার ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ সময়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। পরে অভ্যুত্থানে নিহত এবং আহতদের 12 জনের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা। বাংলাদেশের পরিস্থিতি সৃষ্টি হবে, জনাব তারেক রহমান সসম্মানে এই বাংলাদেশে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শেষ লগ্নে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের নেতৃত্ব দিবে। রংপুরে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। কারামুক্তির পর সকাল 9:30টায় প্রথমবারের মতো রংপুরের বদরগঞ্জে নিজ বাড়িতে যান তিনি। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বদরগঞ্জে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় আজহারুল বলেন, ভারতের তোষামোদকারীদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়, কারণ ভারত বাংলাদেশের উন্নয়নকে সহ্য করতে পারে না। গত 27 মে সকালে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন আপিল বিভাগ। ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল সরকারের বড় অংশীজন। সম্মেলনে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে জমা রাখা চার্জশিট উন্মুক্ত করার দাবি জানান এবি পার্টির সাধারণ সম্পাদক। তাই কন্টিনিউয়াসলি রাজনৈতিক দলগুলোর সাথে বসা, কথা বলা এবং একটা কনসেনসাস বিল্ডিং, ন্যূনতম সংস্কারের উদ্যোগ, বিচারটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, একটু পরিপক্ক অবস্থায় রেখে যাওয়া এবং তারপরে নির্বাচনের দিকে যাবার যে প্রস্তুতির কথা উনি বারবার বলেছেন, সেটা উনি করেছেন। অংশীজনদের সাথে ঐক্যমতের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে সেই কাজটা টেকসই হবে। মধ্যরাতে শেষ হয়েছে সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী এবং মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। ভোলায় সকাল থেকেই সাগরে ফিশিং বুট এবং জাল নিয়ে মাছ আহরণ শুরু করেছেন জেলেরা। কেউ কেউ মধ্যরাত থেকেই সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উপকূলীয় জেলেপল্লীতে ফিরেছে কর্মচাঞ্চল্য। জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময়ে তারা কর্মহীন ছিলেন, ধার দেনা করে সংসার চালিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণ করে ধার দেনা পরিশোধ করবেন। দেখছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ভোলার 7 উপজেলায় নিবন্ধন জেলের সংখ্যা কমপক্ষে 64,000। $35 কোটি টাকা দিয়ে নির্মিত সেতু, অথচ আসছে না কোনো কাজেই। দুপাশে নেই সংযোগ সড়ক, আর তাই যাতায়াত এখনো খেয়া নৌকাই ভরসা। মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর ওপর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে 2 বছর আগে, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক এখনো তৈরি হয়নি। চোখের সামনে দাঁড়িয়ে আছে দীর্ঘ এক সেতু।
অথচ যাতায়াতে কোনো কাজে আসছে না। তাই হতাশ ঘিউরের চর মির্জাপুর গ্রামের কৃষক আব্দুল খালেক। অথচ উপজেলার বৈকণ্ঠপুর এলাকায় কালীগঙ্গা নদীর উপর নির্মিত এই সেতু ঘিরে অনেক স্বপ্ন বুনেছিলেন স্থানীয়রা। তারা এখন আশাহত, ক্ষুব্ধ। নদী ভাঙ্গা মানুষ আমরা যাতায়াত করা থাকি না, গুজা পার হই আমরা চলম কাম্বা, রাস্তাঘাট হইতেছে না, মাটি ফেলাইতেছে না, মাটি ফেলাইলেই আমরা চলার পারব। এত বড় একটা সেতু, জমির উপরে ব্রিজটা হয়েছে, জমিরও চলে গেছে, ক্ষতি হয়েছে। তো রাস্তায় ব্রিজ হয়েছে তাতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তা না হওয়ার কারণে। এত টাকার সেতু থাকতেও আমাদের জমা দেওয়া পার হইতে হয়। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের রাস্তাটা জানি অতি তাড়াতাড়ি করে দেয়। ৩৬৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু বানাতে খরচ প্রায় ৩৫ কোটি টাকা, কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এর সুফল মিলছে না। পারাপারে এখনো খেয়া নৌকায় ভরসা। এখানে ব্রিজ থাকা সত্ত্বেও আমরা এই দুই পারে সংযোগ সড়কের জন্য যাতায়াত সঠিকভাবে করতে পারতেছি না, আমাদের খেয়ে পারাপার হতে হয়। পাওনা না আদায় করে তারা এই কাজটা করে সম্পন্ন করতে ছিল, কিন্তু এলাকাবাসী বা কৃষকেরা বলছে যে না, আমরা এটা হতে দেবো না, আপনারা আমাদের জমির দাবি পূরণ করেন, তারপর আপনারা রাস্তা করেন, আমাদের আপনার কোনো বাধা নেই। ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, এই ব্রিজটা দিয়ে আমরা চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না। এই জন্য পাবলিকের জনগণ এটার নাম দিয়েছে এতিম ব্রিজ। অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় কেটেছে দীর্ঘ সময়। ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ পেলে চলতি মাসেই সমস্যার সমাধানের আশা সংশ্লিষ্টদের। জমি অধিগ্রহণের মোট কত টাকা প্রয়োজন তার একটা চাহিদাপত্র পেয়েছি, যেটা 7 কোটি 10 লক্ষ টাকা। আমরা সেই চাহিদা অনুযায়ী অর্থ ছাড় করার জন্য প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। আশা করছি যে আমরা বরাদ্দ খুব তাড়াতাড়ি পেয়ে যাব এবং তারপরের প্রক্রিয়াটা বললাম যে টাকা পেলে সাথে সাথে আমরা যে আট ধারার নোটিশ বা টাকা পেমেন্টের যে নোটিশ সেটা আমরা দিয়ে দিব এবং খুব দ্রুতই এটির সমাধান হবে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা দিয়ে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে সেতুটি দ্রুত কার্যকর করার দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ফেনীতে নিখোঁজের একদিন পর ডোবা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরতলির পাঁচগাছিয়ায় এক ডোবায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের রবিনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। রবিনের স্বজনরা জানিয়েছেন, ঈদের ছুটিতে পরিবারের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল তারা। গতকাল দুপুর থেকেই রবিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহতের বাবার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রবিনকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। মাদক কারবারে বাধা দেয় লক্ষ্মীপুরে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছে, গতরাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামে দেওয়ান বাড়িতে এই ঘটনাটি ঘটে। কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে মাদকাসক্ত এবং মাদক কারবারে জড়িত ছেলে মামুন। পুলিশ জানিয়েছে, মাদকের মামলায় কারাগারে থাকা মামুন ঈদের আগে জামিনে মুক্তি পায়। এরপর আবারও মাদক কারবার শুরু করে সে, আর এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাবাকে কুপিয়ে হত্যা করে মামুন। ঘটনার পর থেকেই সে পলাতক। আগামী সপ্তাহ থেকে চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা। প্রথমে নেওয়া হবে ঢাকার চামড়া। গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামেই কিনবেন তারা, আর তাই চামড়া কিনে আড়তদারদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন ট্যানারি মালিকরা। কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে তা সংরক্ষণে লবণ লাগানোর কাজ শেষ করেছেন আড়ত মালিকরা। এবার ঢাকা সহ সারা দেশে এভাবে চামড়া সংরক্ষণ করা হয়েছে 90 লাখ পিসের উপরে। এসব চামড়া এখন চলে যাবে সাভারের ট্যানারি পল্লীতে। কয়েকদিনের মধ্যেই চামড়া সংগ্রহ শুরু করবেন কারখানা মালিকরা। প্রথমে ঢাকার চামড়া কিনবেন তারা, পর্যায়ক্রমে কেনা হবে ঢাকার বাইরের চামড়া। ঢাকার ভিতরে যে চামড়াগুলো আছে পোস্তা সহ বিভিন্ন আড়তে বা আমিনবাজার আড়তগুলোতে, সেখানে তারা কেনাকাটা শুরু করবে আগামী ৬-৭ দিনের ভিতর থেকে। তো আমি মনে করি যে এইখানে যেহেতু আপনার একটা লম্বা ছুটি আছে, সেই কারণে আপনার এই প্রক্রিয়াটা একটু ডিলে হবে। একটা চামড়া যদি লবণ লাগানো হয় তার থেকে 3 থেকে 4 দিন তাকে সময় দিতে হয় পানিগুলি সরে যেতে। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকা শহরের চামড়াগুলি প্রথমে সংগ্রহ করব। আমরা আশা করতেছি যে আগামী শনি রোববার থেকে হয়তো বা আমাদের লোকজন, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন হাটঘাটে যাওয়া শুরু করবে এবং তখন চামড়াগুলি সংগ্রহ করে আমাদের ট্যানারি স্টেটে নিয়ে আসবে। পশুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ
নির্ধারণ করে দিয়েছে সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা, আর ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ট্যানারি শিল্প মালিকরা বলছেন, পিস হিসেবে নয়, ফুট হিসাব করে চামড়া কিনবেন তারা। গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামই পাবেন আড়ত মালিকরা। পিস হিসেবে চামড়া কিনবো না, আমরা ফুট মেজারমেন্ট করে স্কোয়ার ফিট হিসেবে যে 60 টাকা থেকে 65 টাকা ঢাকার চামড়া, ঢাকার বাড়ির চামড়া 50 থেকে 55 টাকা, সেটার ভিতরে লবণযুক্ত চামড়া আমরা কিন্তু কিনবো। আমরা যে দামটা দিয়েছে সেখানে একটু আমরা মনে করি সেটা একটু অধিক। ছোট চামড়ার দাম যদি আপনার 1350 টাকা দিয়ে থাকে, তো আমরা স্কোয়ার ফিট হিসেবে আমরা কিন্তু ক্যালকুলেশন করে কিনবো চামড়া। লাম্পি ডিজিজের কারণে আমরা আশঙ্কা করতেছি 15 থেকে 20% চামড়া এই বছর লাম্পি ডিজিজে আক্রান্ত আমাদের কোরবানি হয়ে গেছে, এবং এই চামড়াগুলি কিন্তু অলরেডি সল্টিং হয়ে গেছে। সুতরাং এই চামড়াগুলি কিন্তু আপনার গুণগত মান অনেক ডাউন, এগুলি আমরা এক্সপোর্ট কোনো অবস্থায় করতে পারি না। তবে লবণযুক্ত চামড়া যখন বেচা কেনা করে, কারণ তারা খুবই প্রফেশনাল, তাদের সাথে আমাদের যে বার্গেনিংটা হয় এটা প্রফেশনাল বার্গেনিং হয়, সুতরাং সেই জায়গাটায় আমাদের খুব একটা সমস্যা হয় না তাদের সাথে কেনাকাটা করতে। আমরা আশা করতেছি সরকার নির্ধারিত দামেই আমরা চামড়াগুলি সংগ্রহ করতে পারবো। দাম নিয়ে দর কষাকষি হলেও চামড়া কিনে আড়ত মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছেন ট্যানারি শিল্প মালিকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হলো 17 জেলার মাতুয়া সম্প্রদায়ের সম্মেলন ও মিলন মেলা। উপজেলার হরিদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অংশ নেন তারা। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কেন্দ্রীয় মাতুয়া মিশন উদ্যোগে ছিল এই আয়োজন। এর আগে বিভিন্ন স্থান থেকে ঢোল তবলা নিয়ে আসতে থাকেন মতুয়া সম্প্রদায়ের লোকজন। উৎসবের প্রথম পর্বে 12টি দলের ডঙ্কা নজর কাড়ে সবার, আর এ সময় শান্তিপূর্ণভাবে হরিদাস গুরুদাস ঠাকুরের আরাধনা করেন ভক্তরা। পরস্পরের সাথে করেন কুশল বিনিময়। অনুষ্ঠানে অংশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি নেতৃবৃন্দ। ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে। খালি নেই কোনো হাউসবোট, তবে নিয়ম নীতি না মেনে পর্যটকদের অবাধ বিচরণে নষ্ট হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। নিষিদ্ধ থাকলেও জেনারেটর দিয়ে সাউন্ড বক্স মাইকে করে বাজানো হচ্ছে উচ্চ শব্দের গান। পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক ভাসছে হাওরের বুকে। দেশের অন্যতম সুন্দর, বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। পাহাড়, হাওর আর প্রকৃতির মিশেলে এই নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হবে যে কেউই। বরাবরের মতো এবারও ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে টাঙ্গুয়ার হাওরে। আগামী এক সপ্তাহে ফাঁকা নেই কোনো হাউসবোট। ভ্রমণ পিপাসুরা পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে মেতেছেন জলকেলিতে। অথচ যেই নির্মল পরিবেশ উপভোগে এসেছেন হাওরে, তা কি আদৌ মিলছে? যে পরিবেশটা আমরা চেয়েছিলাম আসলে সেই পরিবেশটা আমরা পাইতেছি না। আমরা আসছি সুদূর নরসিংদী থেকে, শহরের কোলাহল যানজট থেকে, প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে এটা শহরের কোনো মাছ বাজার। নৌকার বিশাল বহরে সাউন্ড বক্স এবং মাইক দিয়ে উচ্চ শব্দে বাজানো হচ্ছে গান, সেই সাথে চলছে অশালীন ভঙ্গির নৃত্য। এছাড়াও হাওরের বুকেই ফেলা হচ্ছে পর্যটকদের উচ্ছিষ্ট প্লাস্টিকের বোতল ও প্যাকেট দিয়ে সয়লাভ আশপাশ। এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। হাওরে যে স্পিকার নিষেধ করা এটা আমরা জানি না, এই কারণে যদি নিষেধ থাকে তাহলে অবশ্যই আমরা চালাবো। মানুষের চেষ্টা করবো যাতে আমরা বর্জ্যগুলো একটা নিকটস্থ ডাস্টবিনে ফেলি, যাতে মানে হাওড়ে না পড়ে, যাতে আমরা পরিবেশটা নষ্ট না করি। জাস্ট একটু সংস্কার করলে আর আমরা যদি একটু সচেতন হয়ে থাকি, দেন দেখা যাবে যে আসলে বাইরের দেশ থেকে আমাদের এখানে পর্যটন আরো বেশি ভিড় করতেছে। টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা আসেন মূলত এর নির্মল প্রকৃতি উপভোগ করার জন্য। এটি টাঙ্গুয়ার হাওরের সম্পদ। টাঙ্গুয়ার হাওরের পরিবেশই যদি ভালো না থাকে, তাহলে টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা যেমন আসবেন না, এলাকার মানুষও ক্ষতিগ্রস্ত হবে এবং জীববৈচিত্র্য বিনষ্ট হবে। টাঙ্গুয়ার হাওর মাছ ও পাখির নিরাপদ অভয়াশ্রম। পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের। আলো সজ্জা করে তারপরে উচ্চ শব্দে গান শোনা এবং নাচানাচি করা, এই ধরনের কোনো কার্যক্রম আমরা শক্ত হাতে দমন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি।
এই বিষয়ে সকল ইউনোকেও নির্দেশনাও দেওয়া হয়েছে। হাওরের প্রকৃতি পরিবেশ রক্ষায় সকলকে সচেষ্ট থাকার আহ্বান সচেতন মহলের। সুহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ঘূর্ণিঝড় রেমালে খুলনা ও পিরোজপুরে ক্ষতিগ্রস্তদের কেউ কেউ পেয়েছেন নতুন ঘর, কেউ বা স্বাস্থ্যসম্মত টয়লেট, সুপেয় পানির প্ল্যান্ট পেয়েছেন অনেকে। শুধু তাই নয়, জীবিকার উন্নয়নে মিলেছে নগদ অর্থ। সংস্কার হয়েছে 7টি সড়ক। স্বাস্থ্য সচেতনতার ওরিয়েন্টেশনের পাশাপাশি মিলেছে উপকরণও। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এসব সহযোগিতায় নতুন করে জীবন বুনছেন উপকূলীয় মানুষ। 2024 সালের 26শে মে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। পানির চাপে ভেঙে যায় বেড়িবাঁধ, লবণ পানিতে তলিয়ে যায় পাইকগাছার দেলুটি ইউনিয়নের বেশিরভাগ এলাকা। ঘরবাড়ির পাশাপাশি ভেসে যায় মাছের ঘের আর ফসলাদি। বেকার হয়ে যান অসংখ্য মানুষ। সেই ক্ষত এখনও দগদগে হরিণখোলা গ্রামের হরিচাঁদ ও দীপ্তি মণ্ডল দম্পতির। জীবন জীবিকা নিয়ে যখন দুশ্চিন্তার অন্ত নেই, তখন মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির সহযোগিতায় এ দম্পতি পেয়েছেন বসতবাড়ি, টয়লেট ও পানির প্ল্যান্ট। এমন সহায়তা পেয়েছেন গ্রামের সুরঞ্জন ও সীমা গোলদারও। ঘরের পাশ দিয়ে মানে আগামাতা জলের স্রোতে সে আমাদের এখানে তোলাই গেল। খাওয়ার ব্যবস্থা হঠাৎ তো করতে পারিনি, অনেক সময় 1 দিন 2 দিন আমাদের না খেয়ে চলে গেছে। ঘর ছাড়া তোমার ট্যাঙ্কি পাইছে, তার বাথরুম পাইছে, নারকেলের চারা, সবেদার চারা। নগদ অর্থ সহায়তা পেয়েছে পাইকগাছার 250 পরিবার। জীবিকা নির্বাহে কেউ কিনেছেন সেলাই মেশিন, কেউ গরু ছাগল সহ বিভিন্ন কৃষি উপকরণ। এছাড়া উঁচু করা হয়েছে এলাকার 7টি সড়ক। যখন এই ট্যাঙ্কিটা ছিল না, তখন আমরা ভোরবেলায় উঠে জল আনতে যেতাম। জল আনতে 1 কলের জল নিয়ে ফিরে আসতে প্রায় যাওয়া আসা 1.5 ঘন্টা সময় লাগতো। জীবিকার জন্য 35,000 টাকা রেজিস্ট্রেশন থেকে আমি তাতে 4টে ছাগল কিনছি। রেজিস্ট্রেশন থেকে মাটি দেওয়ার পরে রাস্তাটা সমান হয়েছে, এখন চলাফেরা সুবিধা হচ্ছে। আরও দাবি থাকবে যে পর্যায়ক্রমে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো থেকে যাচ্ছে, পর্যায়ক্রমে যেন ওনারও আপনাদের সেই সহযোগিতার আওতায় আসে। ভাগ্যের পরিবর্তন ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ও বালিপাড়া ইউনিয়নের 300 পরিবারের। স্বাস্থ্য সচেতনতায় পাচ্ছেন ওরিয়েন্টেশন। মূলত টার্গেট করছি যারা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে এসেছি যে তারা স্বচ্ছতার সাথে কাজ করতে পারতেছে কিনা, তারপরে তারা এই যে ঘরগুলো আমরা দিয়েছি এইগুলো তারা কোনো অসুবিধা ভোগ করতেছে কিনা। অতীতের মতো যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার আশ্বাস সংস্থাটির চেয়ারম্যানের। মানুষকে যতটুকু মানবিক সহযোগিতা করা যায় তার জন্য সমস্ত ধরনের কিছু না কিছু প্রস্তুতি আছে। কোনো এলাকার জন্য, বিশেষ করে কোস্টাল এলাকার জন্য আমাদের কিছু বাজেটও বরাদ্দ থাকে, এবং যে বাজেটটা ছাড় করার জন্য জরুরি ভিত্তিতে আমাদের ন্যাশনাল হেডকোয়ার্টার্স কোনো অনুমতি লাগে না। সাইক্লোন রেমাল অপারেশন প্রকল্পের আওতায় ঘর পেয়েছে খুলনা ও পিরোজপুরের 535টি পরিবার। 663টি পরিবার পেয়েছে বৃষ্টির পানি সংরক্ষণ প্ল্যান্ট ও স্বাস্থ্যসম্মত টয়লেট। আর জীবিকার উন্নয়নে সহযোগিতা পেয়েছে 550 পরিবার। এছাড়া স্বাস্থ্য সচেতনতা সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এলাকার 30,000-এর বেশি মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। উপকৃত হচ্ছে এলাকার 30,000-এর বেশি মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।